এইচএস 2026-এর ক্লাস 12 সেমিস্টার 4 স্টুডেন্টসদের কাছে ইএনভিএস এই যে সাবজেক্টটা রয়েছে এটা তাদের একটা কনফিউজিং এবং মাথা ব্যথার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা বুঝতে পারছে না পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন আসবে এবং সিলেবাসটি ভালো মতো কমপ্লিটও তাদের করা হয়নি। আর যারা যারা বই পর্যন্ত কেনেনি তাদের জন্য এই ভিডিওটি পুরোপুরি একটি জেমের মতো রইবে, কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উইথ প্রুফ। এগুলো কেন গুরুত্বপূর্ণ সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো তোমাদেরকে স্বাগত জানাই আমার এসবিআর এডটেক এই চ্যানেলে, যেখানে আজকে আমি তোমাকে পুরোপুরি অধ্যায় 2 অর্থাৎ দুটি অধ্যায় রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজে। সেখানে 1 নম্বর অধ্যায়ে রয়েছে পরিবেশের দূষণ সম্পর্কে এবং তারপরে রয়েছে পরিবেশগত আইন ও ব্যবস্থাপনা নিয়ে। তবে তোমাদেরকে আমি পুরোপুরি এখানে প্রমাণ দেখাতে গিয়ে এই জিনিসটি বুঝিয়ে দিই যে ইএনভিএস যে সাবজেক্টটা রয়েছে সেখানে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেগুলো এইচএসে বারবার রিপিট হয়। যেমন দেখো, এখানে 2 নম্বরের একটা কোশ্চেন আছে যে ভারতের কোন ধারায় পরিবেশ রক্ষার মৌলিক দায়িত্ব উল্লেখ করা হয়েছে। 25-এ, 20-তে, 17-তে, 16-তে, 9-এ এতগুলো বছরে এ রিপিট করেছে। তাহলে বুঝতেই পারছো যে তুমি যদি এই নোটটি ভালো মতো পড়ো, এই প্রশ্নগুলো যেগুলো দেখাবো আমি এখন এগুলো ভালো মতো পড়ো, তাহলে তুমি রিপিটেড প্রশ্ন পাবে এবং তুমি দেখা গেল যে পরীক্ষা গিয়ে সব অ্যাটেন্ড করে আসতে পারবে। পরিবেশ ব্যবস্থাপনায় উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নীতিগুলি। দেখো, এখানে এই ভিডিওতে আমি জানি 2-3টে স্টুডেন্ট আসবে, স্যার আপনি তো সব কোশ্চেন্স বলে দিচ্ছেন, সব দিয়ে দিচ্ছেন, তাহলে এটা সাজেশন কি রইল? বই 300 পেজের, আমি মাত্র 25 পেজ তোমাকে দিচ্ছি। 300 পেজ থেকে যদি 25 পেজ উঠিয়ে তোমাকে দিয়ে দিই, ওটাকেও যদি তোমার সব কোশ্চেন মনে হয় তাহলে তো তোমার দ্বারা হচ্ছে না। তুমি এই ভিডিও থেকে আসতে পারো। ওকে, পরিবেশ ভারসাম্য নষ্ট হওয়ার প্রধান কারণগুলি কি কি হতে পারে, তুই কি মনে করো? ওকে, পরিবেশ ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলো কি, তারপরে কত সালে ভারতবর্ষের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল চালিত হয়, কার্সোজেনিক যৌগ কি। নেক্সট 5 নম্বরে দেখছো বর্জ্য ব্যবস্থাপনা কত প্রকার এবং কি কি। একটু তোমাদেরকে জুম করে এটা দেখিয়ে দিই, প্রশ্নগুলো অ্যান্সারের চেয়ে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। বিপজ্জনক বর্জ্য পদার্থের উৎসগুলি কি কি, ঠিক আছে, এগুলো তোমাদের পড়তে হবে। আর যদি তোমরা এই নোটটি পেতে চাও তাহলে আমাদের সাজেশন ব্যাচে জয়েন করতে পারো, যেখানে তুমি বেঙ্গলি পাচ্ছ, ইংলিশ পাচ্ছ, জিওগ্রাফি পাচ্ছ, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, হিস্ট্রি পাচ্ছ, ফিলোসফি পাচ্ছ, সোশিওলজি, ইএনভিএস, কম্পিউটার এবং নিউট্রিশন, এতগুলি সাবজেক্টের এরকম নোট পাচ্ছ। শুধু প্রশ্ন নয়, তোমাদেরকে দেখিয়ে দিলাম নোটগুলো কীরকম, যেখানে তোমাদেরকে সালগুলো মেনশন করা আছে। তো এভাবে তুমি প্রশ্নগুলো পাবে, ঠিক আছে। নিচে চলে আসি এবার, ঠিক আছে। তোমরা যদি এই ব্যাচটি নিতে চাও, নিচের ডেসক্রিপশনে আমার অ্যাপের লিঙ্ক রয়েছে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে ডেসক্রিপশন থেকে তুমি হোয়াটসঅ্যাপেও আমাকে কন্ট্যাক্ট করতে পারো অথবা অ্যাপ থেকে ডিরেক্টলি নিতে পারো। যাদের যাদের ফোনপে, গুগল পে নেই তারা আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করবে, তোমাদেরকে একটি কিউআর কোড দেওয়া হবে, সেখানে পে করেও, মানে অন্য কারো ফোন থেকে পে করেও তুমি নিতে পারবে ব্যাচটি। তো বিপজ্জনক বর্জ্য পদার্থ কোথা থেকে পাওয়া যায়, পৌর বর্জ্য বলতে কি বোঝো, একটু জুম করে তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিই। আমি দেখো তোমাদেরকে কিন্তু যতটা তোমাদের কাছে প্রিমিয়াম ব্যাচের জন্য হেল্প করছিস ততটা তোমাদের ফ্রিতেও দিয়ে দিচ্ছি। এই যে প্রিমিয়াম ব্যাচ তুমি নিচ্ছ 149 টাকা, 149, 149 টাকা এতগুলি সাবজেক্ট পাচ্ছ। তোমার যদি 6টা সাবজেক্ট থাকে মাত্র, তাহলে তোমার 27 থেকে 28 টাকা মাত্র খরচ পড়ছে প্রতি চ্যাপ্টার, প্রতি সাবজেক্টে। তার যদি তুমি ধরে নাও 5টা সাবজেক্ট থাকলেও মাত্র 30 টাকা তোমার খরচা পড়ছে। এখন 30 টাকাও যদি পড়াশোনা তোমাদের কাছে অনেক মূল্যবান, মানে অনেক বেশি কস্টলি মনে হয়, তাহলে এর থেকে বেশি হেল্প আমি আর করতে পারছি না। বিষাক্ত বর্জ্য পদার্থের উদাহরণ দাও 2টি। বর্জ্য থেকে সম্পদ বলতে কি বোঝো। নেক্সট, বিপজ্জনক বর্জ্য থেকে কি কি রোগ সৃষ্টি হয়, 2টো রোগের নাম লেখো। দেখো 2টো রোগের নাম দেওয়া আছে এখানে, ওকে। তার সাথে কেন হয়, কোন পদার্থ দিয়ে হয়, সেগুলো লেখা আছে। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। ই ওয়েস্ট কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। ওয়েস্ট এক্সচেঞ্জ। তারপর তেজস্ক্রিয় বর্জ্যের তুলনায় বেশি ক্ষতিকর, মানে তেজস্ক্রিয় বর্জ্য অন্যান্য
বর্জ্যের তুলনায় বেশি ক্ষতিকর। তেজস্ক্রিয় বলতে সেই পরমাণু বর্জ্যগুলোর কথা বলা হয় যেখান থেকে রেডিয়েশন বেরোয়। রেডিয়েশন যদি তোমার শরীরের সঙ্গে টাচে চলে আসে তাহলে ক্যান্সার হয়ে যাবে। ওকে, এরপরে ল্যান্ডফিল কি, দুটি ল্যান্ডফিল গ্যাসের নাম লেখো, এগুলো তোমাদেরকে পড়তে হবে। এর সঙ্গে বর্জ্য ব্যবস্থা প্রথম পদক্ষেপ কি এবং একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম বলো। তেজস্ক্রিয় বর্জ্য সবথেকে ফেমাস নাম হলো ইউরেনিয়াম। ইউরেনিয়াম দিয়ে কি তৈরি হয়? ইউরেনিয়াম দিয়ে তৈরি হয় তোমাদের নিউক্লিয়ার বোমা, যেটাকে পরমাণু বোমা আমরা বলি। কম্পোস্টিং কাকে বলে, ভার্মি কম্পোস্টিং কাকে বলে, সব থেকে ইম্পর্টেন্টগুলো দেওয়া হয়েছে। ওকে, কম্পোস্টিংয়ের দুটি সুবিধা লেখো। এরপরে আমরা সোজা 5 মার্কসেরগুলোতে চলে আসি। যারা যারা তোমরা এই নোটটি নিতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, সেখানে কিন্তু সমস্ত সাবজেক্টের আর্টসের তুমি নোট পেয়ে যাচ্ছ। এবার তোমাদের 6 মার্কের যেগুলো আসবে, এবার 6 মার্কেরগুলো কেন তুমি কমন পাবে দেখেই নাও। তোমাদের সামনে পুরোপুরি আমি একদম তুলে ধরেছি যে পরিবেশ ব্যবস্থাপনায় বলতে কি বোঝো। এই যে কোশ্চেনগুলো 24, 25, 16 3বার রিপিট করেছে। তো এখানে যতগুলো বড় প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো সবগুলোই পরীক্ষাতে কোথাও না কোথাও রিপিট করছে, সেটা এই এইচএসএ হোক অথবা অন্যান্য কোনো বোর্ডে, সেগুলো বলতে গেলে একবার না একবার রিপিট করেছে। এমনকি ধরে নাও অন্যান্য পরীক্ষা এসেছে যেগুলো, ওগুলো ইম্পর্টেন্টও এখানে দেওয়া হয়েছে। পরিবেশ ব্যবস্থাপনায় উপাদান প্রয়োজনীয়তা 2015-তে এসেছিল। এবার তোমরা ভাবছো হয়তো স্যার আমরা এই যে ইম্পর্টেন্টগুলো পড়বো এখান থেকে কমন পাবো তো? আমি বলবো ইয়েস, তোমরা এখান থেকে প্রায় 60 to 80% কমন পাবে। যারা যারা একদমই পড়াশোনা করেনি তারা যদি একটা চ্যাপ্টারও ভালো মতো পড়ে যায় তাহলে তাদের এই ENVS এ পাস মার্কটা উঠে যাবে। কিন্তু তুমি এই নোটটা নিলে তোমার কিন্তু দেখবে 70%-এর উপরে মার্কস আসছেই আসছে। অবশ্যই তোমরা এখান থেকে পড়ো। 2019-এ কি এসেছিল? পরিবেশগত পরিকল্পনার দুটি বিষয় আলোচনা করো। ভারতবর্ষের ক্ষেত্রে পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, 2019-এ এসেছিল। ওকে, আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেগুলো আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো ENVS এর 2nd চ্যাপ্টার থেকে। পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়নের সঙ্গে সম্পর্ক উদাহরণস্বরূপ লেখো। 19-17 দুবার এসেছে। ওকে ওকে এরপরে কি ইম্পর্টেন্ট আছে দেখি। পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক কততে এসেছিল? দেখো 3বার এসেছিল। এটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না লেফট সাইডে, আমি একটু জুম করে এইভাবে দেখিয়ে দিই। এটা এসেছিল 25-এ, 19-এ, 17-তে। তবে তোমরাই বলো এই বড় প্রশ্নগুলো তোমরা রিপিটেড পাবে কি না? তোমাদের মাথায় কি বলছে? অবশ্যই যদি এই নোটটি লাগে তবে কি করতে হবে, আমার সেই যে ব্যাচটি রয়েছে এই ব্যাচটি নিয়ে নিতে হবে, যেখানে তুমি এই সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছ পুরোপুরি, এডুকেশন থেকে শুরু করে বেঙ্গলি সব কিছু নোট হিসেবে পাচ্ছ। এবং তুমি ডাউনলোডও করতে পারবে, প্রিন্ট আউটও করতে পারবে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারবে। সব থেকে বড় কথা এটি রইলো, তোমরা যদি 2জন বন্ধু বলে নিতে চাও এটা, তাও নিতে পারবে, তাই না? তাহলে তোমাদের হাফ টাকা পড়ে গেল। এরপরে কি আসছে? সব থেকে ইম্পর্টেন্টগুলো তোমাদের সামনে আমি তুলে ধরি। ওকে, সব না দেখিয়ে সব থেকে ইম্পর্টেন্টগুলো তুলে ধরি। এরপরে আসে এই যে পরিবেশ সুরক্ষা আইন, 2018-তে এসেছিল আর 16-তে এসেছিল। এই পরিবেশ সুরক্ষা আইনটা নিয়ে বড় প্রশ্ন আসতে পারে। ওকে, তারপর আরেকটা রয়েছে না তোমাদের গঙ্গা অ্যাকশন প্ল্যান, এর আগের চ্যাপ্টারে রয়েছে যদিও ওটা গ্যাপ যেটাকে বলা হয়। এগুলো খুব ইম্পর্টেন্ট। গঙ্গা অ্যাকশন প্ল্যান, যমুনা অ্যাকশন প্ল্যান, মানে কি করে গঙ্গা আর যমুনাকে পরিষ্কার করা হচ্ছে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এর আগের চ্যাপ্টারে অবশ্যই পড়ে যাও। সুরক্ষার জন্য সচেতনতা আর পরিবেশ আইনের প্রয়োজনীয়তা, এটাও ইম্পর্টেন্ট। আর আরেকটা আছে যেটা তোমাদের আমি দেখিয়ে দিই, এর উপরে আছে, হয়তো দেখিয়ে দিচ্ছি ওই প্রশ্নটা। তোমাদেরকে বলি অবশ্যই তোমরা কিন্তু ভালো মতো পড়ে যাবে। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। যা যা প্রশ্ন দেখেছি এখান থেকে তো আসবেই আসবে, আমার ধরা একদম আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি এখান থেকে কমন আসবেই আসবে। কিন্তু যারা যারা তোমরা এই নোটটি নিতে চাও তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। অবশ্যই আমার SBR EdTech অ্যাপটি ডাউনলোড করো, যেখান থেকে তোমাদের কিন্তু এই নোটগুলো তুমি ডাউনলোড করতে পারবে এবং অনায়াসে খুবই সহজে তুমি পড়তে পারবে। আর সব থেকে বড় কথা, নোটগুলি লেখা হয়েছে একদম টপার্স কোয়ালিটি দিয়ে। দেখো এখানে এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, মানে শিক্ষার্থীরা কী করে বর্জ্য ব্যবস্থাপনা করতে পারবে। বর্জ্য বলতে নোংরা যেগুলো বলতে গেলে ওয়েস্ট প্রোডাক্টগুলো পড়ে থাকে, যেমন প্লাস্টিক, এগুলোকে শিক্ষার্থীরা কী করতে পারবে, সচেতন বৃদ্ধি করতে পারবে। মানে সবাইকে বলতে পারবে যে ডাস্টবিন ইউজ করো, গ্রাম শহরকে পরিষ্কার রাখো। বর্জ্যের উৎস পৃথকীকরণ, মানে
যেগুলো তরল বর্জ্য বলতে যেগুলো ভেজা বর্জ্য সেগুলো আলাদা জায়গায় রাখা, শুকনো বর্জ্যগুলো আলাদা জায়গায় রাখা। তারপরে 4R নীতি প্রয়োগ, মানে 4R কি, যেটাকে 4টা আর কথা বলা হয়েছে, ঠিক আছে। প্রথমে কি করতে হবে, সেই বর্জ্যটাকে কালেক্ট করতে হবে, তারপরে সেটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে, রিসাইকেল করতে হবে, আবার রিইউজ করতে হবে। এটা হচ্ছে 4R পদ্ধতি। সেটা কিভাবে করা হয়, তারপরে জৈব সার প্রস্তুতি করা যায় নাকি সেই বর্জ্য থেকে, যেগুলো ধরে নাও গাছের পাতা রয়েছে সেগুলো থেকে জৈব সার তো উৎপন্ন হবে। তারপরে প্লাস্টিক মুক্ত করতে হবে। ই বর্জ্য, যেগুলো আমাদের মোবাইল ল্যাপটপ যেগুলো খারাপ হয়ে যায় আমরা ফেলে দিই, সেগুলোকে কি করে আবার রিসাইকেল করা যাবে। তারপরে সৃজনশীল ব্যবহার, মানে আমরা যেই প্লাস্টিকের বোতলগুলো আছে সেগুলোকে কেটে আমরা যদি ফুলের টব বানাতে পারি, ফুলের গামলা বানাতে পারি, তাহলে কত না ভালো হয়। বা কলম রাখার কিছু পেন কি বলে ওটাকে, কলমদানি বানাতে পারি। এরকম কিছু বানাতে পারলে আমরা কি করতে পারবো, পরিবেশকে দূষণমুক্ত করতে পারবো। তো এভাবেই তুমি এগুলো যখন পড়বে দেখবে পরীক্ষায় কমন পেয়ে গেছে। অবশ্যই আমার সাজেশন ব্যাচটা জয়েন করো, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আর কমেন্টেও, পিন কমেন্টে আমার লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকেও তুমি অ্যাপ ডাউনলোড করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো। সি ইউ সুন গাইস।